এরপরে আপনাদের দেখাবো যে ইউএসএ নাভাল ব্লকেড, দেখুন সুপার হর্নেট যুদ্ধ বিমান, দেখুন সুপার হর্নেট যুদ্ধ বিমান ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর ডেকে যখন সেটা নামছে, দেখুন 16ই এপ্রিল ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক তার সঙ্গে পাশাপাশি দুটো চলছে এবং এটা আব্রাহাম লিঙ্কনের ওপর নামছে। দেখুন এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, নিশ্চয়ই আপনারা এতদিন দেখে বুঝতেই পারছেন যে এই হচ্ছে সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এখান থেকে কিন্তু সুপার হর্নেট যুদ্ধ বিমান সে কিন্তু নিজের কার্যক্রম জারি রেখেছে। 10,000-এরও বেশি মার্কিন নাবিক, মেরিন, বিমান সেনা এখন ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় ঢোকা বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা জাহাজগুলোর বিরুদ্ধে অবরোধ কার্যকর করছে, অর্থাৎ ব্লকেট করে রেখে দিয়েছে। আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে কোন কোন বন্দরগুলোকে নজর করছে, একেবারে উপরে কুরেশি, খার্গ আইল্যান্ড, বন্দর আব্বাস এবং তারপর জাস্ক, অর্থাৎ এই যে বন্দরগুলোকে পাখির চোখ করা হয়েছিল, এখন যেটা ইউএস এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু ব্লকেট চালিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আর.কে শ্রীবাস্তব, ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ। স্যার, এতদিন ধরে যে আমেরিকা যেগুলো দাবি করছিল যে তারা ব্লকেট করে রেখেছে, তাহলে তারা এই যে সেন্টকমের এই যে ফুটেজ একের পর এক, তারা কখনো জাহাজ ফিরিয়ে দিচ্ছে, কখনো গুলি চালাচ্ছে, কখনো আব্রাহাম লিঙ্কন থেকে তারা একেবারে রেডি রেখেছে যুদ্ধ বিমানগুলোকে। দেখুন, এটা ইংরেজিতে একটা কথা আছে, মেথড ইন ম্যাডনেস, ডিসেপশন। এইটাই আমেরিকার ডিসেপশন। 22 দিনের মধ্যে আপনাকে বলা হয়েছিল যে আমাদের সামরিক ভাবে যখন এরকম সিজ ফায়ার হয় আমরা একটাই জিনিস করি, রেস্ট, রিকুপ। রেস্ট মানে আমাদের যারা বুটস অন গ্রাউন্ড আছে ওদেরকে বলা হয় তোমরা একটু রেস্ট নিয়ে নাও, কেন যে আগে একটা ইন্টেন্স আরো ক্যাম্পেইন হবে, কতদিন চলবে আমরা জানি না। তারপর রিকুপ মানে তোমাদের কাছে মিসাইল সিস্টেম, তোমাদের গুলি, তোমাদের খাবার ব্যবস্থা, তোমাদের যতগুলো শেষ হয়েছে ওটা আমরা তোমাকে দেবো, এন্ড দেন তারপরে রেস্ট, রিকভার, ফর ফাইট। আপনি বলুন 22 দিনের মধ্যে এই যে ইউএসএস ট্রিপোলির কথাটা বললেন, ওটা তো লোহিত সাগর হয়ে আসলো না, ওটা আপনার কি নাম সুয়েজ ক্যানাল হয়ে আপনার নিচের দিকে আসেনি কেন? ওর ভয় ছিল যদি হুতিরা যদি উপরে কোনো মিসাইল হামলা করে ওদের অনেক বড় ক্ষতি হবে, তাই জন্য ওরা পুরো আফ্রিকা ঘুরে চলে এসছে। দ্যাট ইজ পয়েন্ট 1। নাও ইউএসএস ট্রিপোলি ওখানে আছে, তার মানে ট্রাম্প বারবার এটা জানতেন, ওরা লুকিয়েছিলেন অ্যাজ এ ডিসেপশন। উনি যে একটা ব্লকেট করবেন, ওর মধ্যে শুধু ইরানি নয়, ওর মধ্যে যতগুলো খাড়ি দেশ আছে, যার মধ্যে ইউএই আছে, যার মধ্যে আপনার বাহরিন আছে, কাতার আছে, দুবাই আছে আর ইরাক আছে, ওদের লোক ধরা পড়বে, রাইট? তার মানে ওখানে অনেকগুলো প্রবলেম ইকোনমিক, বাট এই খাড়ি দেশ তো অনেক পয়সা রোজগার করেছে, ওদের কোনো প্রবলেম হওয়া উচিত নয়। কিন্তু এই মেথড ইন ম্যাডনেসটা আপনার এটা কথা আমরা আজকে বুঝতে পারছি যে কেন উনি রিইনফোর্স করছেন। আর আপনি কত সুন্দরভাবে আপনি দেখুন একটা অ্যাকচুয়াল A1 যেটা আমরা বলি, তার উপরে কোনো সন্দেহ নেই। উনি যতগুলো শিপ, কার্গো শিপ যেটা আপনার হরমুজ দিকে যাচ্ছিল, ওদেরকে বলা হয়েছে তুমি করে যাও, বা ওইটা ইরানিয়ান যেটা ছিল যার মধ্যে নিউক্লিয়ার যে জিনিস যাচ্ছিল ওটাকে ওরা বলা হলো, ওরা ক্যাপচার করে নিল। তাই জন্যে 22 তারিখে যেটা কথা হবে, 22 তারিখে যেটা নেগোসিয়েশন হওয়ার কথা ছিল, যার মধ্যে আমেরিকা বারবার বলছে যে আমি তো নিজের লোককে পাঠাবো, আমি ডেলিগেশনকে পাঠাবো। ওই ডেলিগেশন কম্পোজিশন আগে তো ট্রাম্প বলেছিলেন আমি নিজে যাব, তারপরে হলো জেডি ভান যাবেন, তখন বলা হচ্ছে না এখন কুশনার অ্যান্ড শুধু উইটকফ যাবে, কিন্তু যাবে। অ্যান্ড ইসলামাবাদে যদি সিচুয়েশনটা আপনি দেখেন, সিচুয়েশন এখন ওখানে তৈরি হচ্ছে, ওরা এদেরকে রিসিভ করার জন্য তৈরি করছে, পুরো ইসলামাবাদকে খালি করে দেওয়া হয়েছে, সিকিউরিটি হাই অ্যালার্ট আছে, তার মানে ওরা ওখানে যাবে। আর এইদিকে পাকিস্তানি যেটা ফরেন মিনিস্টার আছেন, উনি বারবার ইরানকে বলছেন চলো তোমরা আসো না, এবার নেগোশিয়েট তো করো, তোমরা আসবে, কথা বলবে, আমাদের গেস্ট হয়ে চলে আসো, তারপর চলে যাবে। ইরানিয়ানরা বলছেন নয়। ইতিহাসে অনেক কম টাইম এরকম হয়, ইতিহাসে মানুষের যুদ্ধের ইতিহাসে এটা অনেক কম টাইম হয় যখন একটা দেশ একটা অত্যন্ত শক্তিশালী দেশকে বলছে আমি তোমার সঙ্গে কথা বলবো না। আর এর মধ্যে দাঁড়িয়ে আছে জানেন কে? এর মধ্যে দাঁড়িয়ে আছে আইআরজিসি নতুন কমান্ডার, উনি এখন আছেন জেনারেল আহমেদ ওয়াহিদি। জেনারেল আহমেদ ওয়াহিদি এখন একটা হিরো। আপনার মনে আছে খাড়ি দেশে এরকমই লোকের মানুষ ভালোবাসে, যার মধ্যে ছিল আপনার এই ইরাকে আপনার সাদ্দাম হোসেন, বা লিবিয়া আপনি গাদ্দাফির কথা তো নিশ্চয়ই জানেন। এখন একটা নতুন লোক, নতুন নাম এসছে, ওটা হচ্ছে জেনারেল আহমেদ ওয়াহিদি। উনি আইআরজিসির হেড, উনি আইআরজিসির নতুন কমান্ডার।
আর উনি ফরেন মিনিস্টারকে বলেছেন আর তার সঙ্গে সঙ্গে উনি প্রেসিডেন্টকে বলেছেন আমি আপনাদের কথা আমরা মানি না। এই রকম গুরুত্বপূর্ণ টাইমে একটা লোক যেটা পুরো আমেরিকার আগেস্টে দাঁড়িয়ে আছে, মনে রাখেন যদি জেনারেল ওয়াহিদি না থাকলে তাহলে তো আজকে যেটা করার ছিল 17 তারিখে তো ফরেন মিনিস্টার আরগিচি বলেছিলেন যে হরমুজ যেটা আছে ওটা খোলা আছে, আপনার যেতে পারো, তাই জন্য তো আমাদের শিপ ওখানে গেছিল। তাহলে ওয়ান ম্যান স্ট্যান্ডিং। ঠিক। আজকে যখন যুদ্ধের ইতিহাস লেখা হবে, যখন ইরান এন্ড তাহলে আমেরিকা ইতিহাস তাহলে লেখা স্যার হবে, তাহলে এখন এর পরিণতি কি? কারণ ইরান তো এখন স্ট্রেট বলে দিয়েছে যে গান পয়েন্টে দাঁড়িয়ে তারা কখনো সেখানে তারা পিস টকে বসবে না। তাহলে এখন শেষ পরিণতি কি? শেষ পরিণতি খুব সোজাসুজি দেখতে পাচ্ছি আমরা, সেকেন্ড রাউন্ড হবে আর আমেরিকা জিততে পারবে না, বুট অন গ্রাউন্ড হতে পারবে না। আর এই যে জেনারেল ওয়াহিদির কথাটা বলছি, স্যার আপনি এটা কিভাবে বলছেন? কারণ আব্রাহাম লিঙ্কন থেকে অলরেডি এই যে যুদ্ধ জাহাজগুলো সেগুলো উঠতে শুরু করে দিয়েছে, অন্যান্য জাহাজগুলো ইরানের যেগুলোকে তারা দড়ি বেয়ে নেবে, তারা মেরিনরা তারা অলরেডি দখল করে নিতে শুরু করেছে। 4টে বন্দরকে পাখির চোখ করে তারা অলরেডি ব্লকেট স্টার্ট করে দিয়েছে। ইরান কিভাবে বেরোবে, এই ব্লকেটকে কিভাবে কাটাবে? খুব সুন্দরভাবে আমার মনে করে দিচ্ছেন আপনি 1980 সালে ইরাক যখন ইরানের উপর যুদ্ধ করেছিল, এরকমই সিচুয়েশন ছিল। ইরানের অনেকগুলো জায়গা খোরামশাহ আর রিফাব ওর মধ্যে ইরাক ক্যাপচার করে নিয়েছিল। কিন্তু যে যুদ্ধটা স্টার্ট হলো 2 বছর 3 বছর পর ওই খোরামশাহতে আবার ইরান কাউন্টার অ্যাটাক করা জিতলো। ইরানের একটা কাহানি আছে, টেনাসিটি আমরা বলি। আজকে হয়তো আপনি দেখবেন ওরা একটা ব্যাকফুটে আছেন, কিন্তু গতকাল একজন বাহিনী মারা যাবে, অন্য একটা বাহিনী আসবে, তৃতীয় আসবে। আমি তো বারবার বলছি আমরা নিউট্রাল হিসাবে আপনাকে আমরা কমেন্ট্রি দিয়ে যাচ্ছি। ইরানিয়ান আর্মি আন্ডার দ্য ওয়ার থ্রেট, যখন ওদের উপর যুদ্ধ হবে ওরা এক আছে, কিন্তু যে মুহূর্তে যুদ্ধ জিনিসটা শেষ হয়ে যাবে ওরা ভাগ ভাগ হয়ে যাবে। আজকে পুরো ইরানের মধ্যে এই জেনারেল ওয়াহিদি একটা নতুন একটা সিস্টেম নিয়ে এসছেন। উনি বলছেন আমি এই যে নেগোসিয়েশন ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ, একটা রাষ্ট্রের সঙ্গে একটা শুধু আর্মিও নয়, ওদের ডিপ্লোম্যাটিক কূটনীতি জিনিসটাও হয়, ওই কূটনীতি জিনিসটা উনি মানছেন না ওয়াহিদি। উনি বলছেন আইআরজিসি লড়ছে, লড়বে, লড়তে থাকবে, আর আমরা ইরানের সঙ্গে আমেরিকার সামনে আমরা কোনো ওদের কথা মানবো না। এটাই অনেক বড় জিনিস। যখন ইতিহাস লেখা যাবে, যখন যুদ্ধের ইতিহাস লেখা যাবে, এই ওয়াহিদির নাম আবার আসবে। আমার মনে হয় না মোস্তফা খরমেনি কাছে এত সাহস আছে বা এত ক্যাপাবিলিটি আছে এরকম কথা বলার। ওটা তো আমরা জানতে পারবো অনেক পর, কেন যে এই যে ধোঁয়াশা আছে, ওখানে কোনো ইন্টারনেট নেই, ওখানে ইলেকট্রিসিটিও নেই। অনেকগুলো ইলেকট্রিসিটি জিনিসটা ভেঙে দেওয়া হয়েছে, ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে, ওদের যতগুলো ইউনিভার্সিটিতে মারা হয়েছে, ওদের ইরানিয়ান যেটা আপনার স্টিল ফ্যাক্টরি আছে ওটা শেষ করে দেওয়া হয়েছে, ওদের স্পেস শেষ করে দেওয়া হয়েছে, ওদের যতগুলো পেট্রোলিয়াম রিলেটেড ওদের স্টোরেজ শেষ করে দেওয়া হয়েছে। তখন ইরান দাঁড়িয়ে আছে। আর আপনি বলছেন যুদ্ধের পরিণতি কি হবে? এই যুদ্ধের পরিণতি আছে আমেরিকা ডিফিটেড। এই কথাটা কেউ আমেরিকাকে বোঝাতে চাইছে না कि भाई तुम्हार योर डेज आर ओवर। কিন্তু আমি এই যে ছবিটা আজকে যেটা নিক্কি হেলে দাবি করেছেন যে চীনের দিক থেকে আসছিল একটা কেমিক্যাল ভর্তি জাহাজ, তাকে তারা সিজ করেছে এবং সেদিকে তারা গুলিও চালিয়েছে। তাহলে কিভাবে এবার তারা মিসাইলগুলো বানাবে? কিভাবে? তারা তো আটকে গেল তাহলে ইরান। এবার তাহলে তারা কোথা থেকে পাবে এবার এই যুদ্ধটা জারি রাখার রসদ?